সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আইয়ের ঢাকা ব্যাংক শিল্পলোক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনারা অনেকেই নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন এবং জানেন যে আমরা এই অনুষ্ঠানে ব্যবসা, শিল্প, বাণিজ্য এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তার সংকট, সম্ভাবনা, চ্যালেঞ্জ এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তুতে থাকে। আমরা আজকেও তেমনি আলোচনা করব এবং সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিশিষ্ট ব্যক্তি আছেন। একেবারে ডানে আছেন শ্যামসুন্দর শিকদার, আমার খুব প্রিয় মানুষ। মাত্র কিছুদিন আগে তথ্য প্রযুক্তি বিভাগ থেকে এখন টেলিকম বিভাগের সচিবের দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত দাদা। আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছেন ডক্টর রুবানা হক। আপনাকে অভিনন্দন প্রথমত পিএইচডি করার জন্য, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তো আমরা আলোচনা শুরু করতে চাই। দাদা, প্রথমে আপনাকে স্বাগত জানাই টেলিকম বিভাগের সচিব হিসেবে। এরপরে বোধহয় আমার সাথে আর আপনার দেখা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আমাদের দেখা হবে। ওকে। তো আমরা জানি যে সামগ্রিকভাবে টেলিকম এখন জীবনের সবচেয়ে বড় ভিত্তি এবং এটা ব্যবসা বাণিজ্য হোক আর ব্যক্তিগত জীবন হোক, সকল ক্ষেত্রেই সে অবস্থাটায় আছে। টেলিকমের ক্ষেত্রে কিন্তু আমাদের অভিযোগ আছে অনেক। আমাদের সেবা দানকারী যারা, তাদের বিষয়ে আছে, ইন্টারনেটের স্পিড নিয়ে অভিযোগ আছে এই রকম, এবং গিয়ে নিশ্চয়ই প্রচুর অভিযোগের মধ্যে পড়েছেন। অনেক কিছু আছে, অনেক সমস্যার সমাধান করার প্রশ্ন আছে। আমাদের এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে টেলিযোগাযোগ ব্যবস্থার সেবাটি দেয়া, এই ক্ষেত্রে আমাদের আসলে আশার জায়গাটাতে আমি একটু শুনতে চাই যে আমরা কীরকম আশাবাদী হতে পারি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাথে তো একসাথে কাজ করেছি আইসিটি ডিভিশনের সচিব হিসাবে, আপনিও সব জানেন। আপনি যে ইন্টারনেট স্পিডের কথা বললেন এবং টেলিকম সেক্টরের অনেক জায়গার অভিযোগের কথা বললেন। আমি এই সম্পর্কে খুবই সচেতন এবং আমারও জানা আছে। এই সবগুলো বিষয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে আমার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমি নতুন করে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টিতে আমি আসলে আমার নিজেকে এখন আগে প্রস্তুত করছি। আগে যেটা আমি করছি, জানতে চাচ্ছি, আমি বিটিআরসির চেয়ারম্যান, বিটিসিএলের এমডি, টেলিটকের এমডি, ডাক বিভাগের ডিজি, সবগুলো ডিপার্টমেন্ট যারা আছে, আমি একে একে এদের সাথে আমি সভা করছি এবং তাদের সাথে মত বিনিময় করছি। প্রথম পর্যায়ে আপনাদের শিল্প সেক্টর, আইটি শিল্প সেক্টরে যারা আপনারা লিডার্স আছেন, আপনাদেরকেও আমি ডাকবো, আপনাদেরও অপিনিয়নটা নেব, সাজেশন পরামর্শটা নেব, নিয়ে আমি একটা মোটামুটি একটা ওয়ার্ক প্ল্যান করতে চাই। সরকারের যে বাকি সময়টুকু আছে, এই বাকি সময়টুকুর মধ্যে প্রকৃতপক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য আমাদের আছে, এই সবগুলোর লক্ষ্যে পৌঁছতে গিয়ে যা যা করণীয় টেলিকম সেক্টরে, সেইটুকুনোতে আমি আমার অবদান রাখার চেষ্টা করব। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের সিমুই 4 আছে, সিমুই 5 এখন আমাদের উদ্বোধন হওয়ার জন্য আমরা অপেক্ষমান। ইতিমধ্যে তো কুয়াকাটা পর্যন্ত বোধহয় কানেকশন হয়ে গেছে, শুধু ভেতরের বিষয়গুলোতে। আমি আজকে সকালেও আমি আমার এমডি টিএসএস এর কাছ থেকে একটা এসএমএস পেলাম। আমাকে প্রতিদিন সে এসএমএস করে আমাকে আপডেটটা দেয়। আমাদের 42 যে আমাদের স্টেশন আছে তার মধ্যে 20 অলরেডি কমপ্লিট এবং এগুলো টেস্ট করাও হয়ে গেছে। বাকি 22 এগুলো আমাদের টার্গেট হলো এই মাসের 19 তারিখের মধ্যে শেষ করে ফেলা। 19 তারিখে শেষ করে ফেলে এরপরে কমিশনিং, দেন টেস্টিং, এগুলো আমাদের 25-26 এপ্রিলের মধ্যে শেষ করে ফেলবো। দেন আমরা এটা উদ্বোধনের জন্য চলে যাব। এটা একটা রিডান্ডেন্ট লাইন, আপনি জানেন, যেহেতু আমাদের সিমওই 4 আছে। কাজে এইটুকুন হয়ে গেলে আমাদের আরেক ধাপ এগিয়ে যাওয়ার একটা সুযোগ আমাদের সৃষ্টি হবে এবং আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথের যে একটা বিষয়, সেটিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব এবং আমরা কিছু এক্সপোর্ট ইতিমধ্যেই করছি, আরও করতে পারবো। এই জায়গাটায় আমি বলবো যে আপনার একটা অভিযোগ আছে, সেটা হলো আমরা নিজস্বভাবে আমরা যেহেতু ব্যান্ডউইথ আমরা আনছি, আমরা কেন আবার ইন্ডিয়া থেকে আমরা আবার ইম্পোর্ট করবো। আপনি করবেন আমি জানি, সেই জন্য আমি আগে বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে আমি ইতিমধ্যে আপনার এই প্রসঙ্গটা এসেছিল কিন্তু আপনার আমাদের ডিএনসিসি মিটিংয়ে আমরা এই বিষয়টা নিয়ে আমি কিন্তু খুব শক্তভাবেই আমার মন্ত্রণালয়ে যোগদান করার পরে আমি এটা আলাপ আলোচনা করেছি। এখন বিষয়টা এরকম
যে যেহেতু একটা ক্রান্তিকালে এইসব ব্যবসায়ীদেরকে এঙ্গেজ করা হয়েছিল, তাদেরকে একটা বিপদের মুখে ফেলে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো যে ঠিক আছে, আমরা যে ব্যান্ডউইথটা সেই মুভি 4 বা 5 দিয়ে আনছি, সেটাও তো আমাদের নিজস্ব তৈরি না, সেটাও বাইরের থেকে আমরা ইম্পোর্ট করে আনছি। তাহলে ওদেরকে আমরা বলতে পারি কিনা তোমরা ইম্পোর্ট করতে হবে না ইন্ডিয়া থেকে, আমাদেরটাই নাও। হ্যাঁ, এটা একটা বিকল্প ব্যবস্থায় দেওয়া যায় কিনা, তাহলে এটা সমাধান হয়ে গেল। সেই জায়গাটাও আমি দেখছি। আমি মোটামুটি আপনার যত চিন্তা চেতনা আগে আমি যে পেয়েছি সাজেশন সহযোগিতা আগামীতেও চাইবো। আচ্ছা, ধন্যবাদ ডক্টর রূপনা হক। আপনি এটি বিশাল সাম্রাজ্য পরিচালনা করেন। আমরা খুব কম কৃতি নারী পাই যারা এইভাবে একেবারে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা করেন, এবং আমাদের জন্য নিঃসন্দেহে ভবিষ্যতের নামও পোশাক শিল্প রপ্তানি। আপনার একটি বিশাল পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে অবদান আছে। আমাদেরকে একটু যদি বলেন, আমরা কিন্তু খুব বড় করে স্বপ্ন দেখেছি যে পোশাকে আমরা $50 বিলিয়ন রপ্তানিতে গিয়ে পৌঁছে যাব, এরকম স্বপ্ন দেখেছি। আবার এর মধ্যে রানা প্লাজার মতন ঘটনাও ঘটেছে। এই যে সামগ্রিক প্রেক্ষিতটা আছে, আমাদের চ্যালেঞ্জটা কোথায়? প্রথমত বলি যে আপনি যতগুলো বিশেষণ ব্যবহার করেছেন, আমার বিশেষণ বিদ্বেষ আছে একটা, কাজে কৃতি, বড়, বিশাল, এগুলো আমি খুব বিমুখ। হ্যাঁ, বিশেষণ বিমুখ। ভাবছেন যে আমি বলছি? আচ্ছা, চ্যালেঞ্জটা হলো যে আসলে রানা প্লাজার পরে আমাদের শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে। কিভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমরা আমাদের বিল্ডিংগুলোকে শক্ত করেছি, আমাদের ইলেকট্রিক্যাল ফায়ার সেফটিগুলো দেখেছি, সব মিলিয়ে টিলিয়ে এখন মোটামুটিভাবে যদি বলেন সবচাইতে কমপ্লায়েন্ট সরবরাহকারী হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারি। মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হলো যে আমরা এত কম দামি কাজ করি, আমাদের ভ্যালু এডিশন নাই আসলে, এবং এই ভ্যালু এডিশনের জন্য যে যতটুকুন R&D করতে হবে, এইটাও আমরা ঠিকমতো আসলে করতে পারছি না। কারণ যারা বিদেশি তারা মনে করেন যে আমরা বেটার প্রোডাক্ট করতে পারবো না। আমাদেরও যেহেতু ওই আসলে হয় কি, ধরেন একটা ক্রেতা আসেন, ক্রেতা এসে বলেন দেখেন এই শার্টটি দেখেন, দেখে এটিকে কপি করে দেন। যদি বড় চেক থাকে তাহলে বলে একটু ছোট করেন, না হলে তো আমি আবার কপিরাইটের ঝামেলায় পড়বো। এই হলো জেনারেল অ্যাটিটিউড। তাতে হয় কি, আমরা অনেক গুটিয়ে গেছি আসলে। আমরা বেটার প্রোডাক্ট করতে পারছি না, আমরা ইনভেস্টমেন্ট করছি না R&Dতে, যার জন্য আমাদের ভালো ফ্যাশন ইনস্টিটিউট নিয়ে একটি আছে, ওইটিও অত ভালো না। কাজে 50 বিলিয়ন 2021-এ পৌঁছাবো কিনা যদি বলেন, তাহলে আমি একেবারে চাছাছোলা জবাব দিই আপনাকে, সেটা হলো পৌঁছাবো না। 2013-তে আসলে যখন রানা প্লাজা হয়েছিল, তখন এই ডিক্লারেশনটা তৎকালীন আমাদের যিনি BGMA প্রেসিডেন্ট ছিলেন অনেক সাহসের সাথে বেচারা দিয়েছিলেন। কিন্তু আসলে আজকের যদি বাস্তবতাকে আমরা বিবেচনা করি, তাহলে বুঝতে হবে যে আমাদের অনেকগুলো অবকাঠামোগত আমাদের অনেক দুর্বলতা আছে। হ্যাঁ, আমাদের নতুন অনেক ফ্যাক্টরি হয়েছে, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে যাচ্ছি। কাজে বিশাল বিশাল ফ্যাক্টরি করছি ঠিকই আমরা, অনেকেই ব্যাংকের টাকা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবো বলা খুব মুশকিল। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো 35 থেকে 38 বিলিয়ন ডলার পর্যন্ত পারবো, এর পরে পারবো না। আর যদি বলেন যে আজকে আপনারা যেহেতু ICT নিয়ে কথা বলছিলেন যে আমরা এর পরে কোথায় যাব, আমরা যারা পোশাক রপ্তানি করি তারা কিন্তু যে আসলে প্রথমে শুরু করেছি কিন্তু জীবনে আমরা পোশাক রপ্তানি দিয়ে, তারপরে আস্তে আস্তে আমরা ডাইভার্সিফাই করেছি, রিয়েল এস্টেটে গেছি, পাওয়ার এনার্জিতে গেছি, আইটিতে গেছি, আমরা সব করেছি আমরা। হ্যাঁ, আমার মনে হয় বিশ্বব্যাংক একটি মাঝখানে রিপোর্ট করেছিল যে আসলে এর পরে ডাইভার্সিফিকেশন দক্ষিণ এশিয়ায় কি হবে। সেখানে বাংলাদেশের জন্য কিন্তু খুব ক্লিয়ার ডিরেকশন। একটা হলো যে এগ্রিকালচার, আমরা যদি কৃষি কাজে আরেকটু ভ্যালু এডিশন করতে পারি, এটা বিশাল জায়গা আমাদের জন্য। আরেকটি হলো আপনার আইটি, হ্যাঁ, ইলেকট্রনিক্স। এইটা যদি করা যায়, এতগুলো SEZ হচ্ছে এখন 100টার উপরে, এগুলো যদি আমরা বিদেশি বিনিয়োগ আসলেই যদি সিরিয়াসলি কনসিডার করি, এবং আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন, আমি বলছি না যে নতুন উদ্যোক্তাতে জায়গা করে দেবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু ব্যাংক তো আমাদেরকে যতটা ফেভার করে একজন নতুন উদ্যোক্তাকে অতটা ফেভার করে না। কাজে আমাদের করেই না আসলে, স্টার্টআপদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা থেকেই যায়, ওই তেলা মাথায় তেল দেওয়া আর কি। হ্যাঁ, তো যার জন্য হয়েছে যে আমাদের মতো যদি উদ্যোক্তারা একটু আমরা চেষ্টা করি অন্য জায়গায় যেতে, যেরকম আপনি আমাদেরকে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে জিজ্ঞেস করছিলেন যে সফটওয়্যার কোম্পানিটা কি আপনাদের আছে না বন্ধ হয়ে গেছে, তখন আমি আপনাকে খুব সগর্বে বললাম যে দুটি আছে, একটি বিদেশি একটা ইয়েতে জয়েন্ট ভেঞ্চার, আর একটি নিজেরা চালাই। যেটা নিজেরা চালাই ভাই, সেটায় মানে কোনো মতে বেঁচে যাই আর কি, বেতন দিতে পারি। ধরেন গত 5 বছর হয়তোবা
3 বছর বেতন মানে ভর্তুকি দিতে হয়েছে, এখন হয়তো 2 বছর থেকে দিতে হয় না, লোকাল কাজ টাজ করে কোনো মতে চলে। এই যেমন তেমন যেন তেন চলার বা হাঁটার যে আমাদের একটা প্রবণতা, প্রত্যেকটি ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। দাদা, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, তিনি যে কথাটি বলেছেন আইটি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে, আপনি এতটা সময় কাটিয়ে এসছেন, আপনার সাথে কথা বলেছি, আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর এই গড়ে ওঠার ক্ষেত্রে আপনার কাছে চ্যালেঞ্জগুলো কিরকম? আমি আসলে আইসিটি ডিভিশনে কাজ করার সময় আপনি জানেন আমরা আপনার সহযোগিতা নিয়ে, আপনাকে সাথে নিয়ে আমরা আইসিটি পলিসি আমরা কিন্তু তৈরি করেছি। আপনি প্রথম করে দিয়েছিলেন 2009 সালে, পরে 2015-তে এটা আবার আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। সেখানটায় আমাদের অর্জন ছিল 71টা অ্যাকশন প্ল্যান আমাদের বাস্তবায়িত হয়ে গেছিল, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা করেছি। তো এখন সেখানেও কিন্তু কোন মিনিস্ট্রি কি করবে, কোন ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টর কি করবে, সবগুলো ওখানে সুন্দর করে অ্যাকশন প্ল্যান উইথ টাইম এভরিথিং ওখানে দেওয়া, একটা ম্যাট্রিক্স পড়ানো। এবং আমি বলবো যে এটা একটা বিশ্বের মধ্যে অসাধারণ একটা নীতিমালা। সেটাকে যদি আমরা অনুসরণ করি, ওখানটায় আপনি দেখতে পাবেন সরকারের কী করণীয়। আমরা কিন্তু আইসিটি তহবিল গঠনের কথাটা ওখানে আছে। এই আইসিটি তহবিল গঠনের নীতিমালাও আমি আপনাকে নিয়ে করেছি, যেটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। এটি হয়ে গেলে, যেটা আপনি বললেন যে স্টার্ট আপদের জন্য কোনো কিছু করা হচ্ছে না, সেটাই কিন্তু করার একটা জায়গা হবে। আর আমরা আইসিটি ডিভিশনের থেকে কিন্তু এই পর্যন্ত বেশ কিছু স্টার্ট আপকে আমরা বিভিন্ন জায়গায় আমরা ফ্যাসিলিটিস প্রোভাইড করেছি। ইভেন আমি বলবো যে দ্যাট ইজ নট এনাফ। এখন যারা নাকি প্রতিষ্ঠিত আমাদের এই ম্যাডামের মতন, তাদের জন্য কিন্তু আসলে আমাদের অন্যভাবে কিছু করার আছে। সেটি হলো যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি যদি একেবারে নাম করেই বলি, আইটির ক্ষেত্রে ওয়ালটন এসছে, এরকম আরও অনেক ওয়ালটন আমাদের দেশে হওয়া দরকার। এবং তাদেরকে হওয়ার জন্য সরকারের থেকে যে সাপোর্টটা দেওয়া দরকার, সেটি হলো আমাদের র ম্যাটেরিয়ালস যেগুলো বিদেশ থেকে তারা আনছে, সেগুলোতে ভ্যাটের পরিমাণটা কমানো দরকার। এবং ফিনিশড প্রোডাক্ট যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করবে, সেটার উপরে বরং আপনার ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া দরকার। দাদা, আপনার সাথে আমি আরেকটু কথা বলবো। আপনার মনে হয় যে আইটিতে আসলে আমাদের করণীয় কি থাকতে পারে? এটা আমাকে না জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করেন। আমি করব, কোনো আইটি ওনাকে এক্সপার্ট না, ধরবো তবে না। একটা জায়গায় না, আপনাকে বলি, আপনার কৃষিকাজ কোম্পানি শুরু পরিচালনা করেছি। থেকে- জি, আচ্ছা, কৃষিকাজ শুরু এই করেছেন। জাস্ট শুরু করলাম আমরা, সেটিও খুব ইন্টারেস্টিং। সেটা হলো, আমি আচ্ছা। সবসময় বলি যে বয়সের একটা বিরাট একটা অ্যাডভান্টেজ আছে। আমার ছোট মেয়ে হঠাৎ করে দেখলাম পঞ্চগড়ে গিয়ে জমি কিনছে। আচ্ছা, হ্যাঁ, তা আমি বললাম যে হঠাৎ তুমি এটা করছো? বলে যে আমি তো অর্গানিক চা রপ্তানি করব কোনো এক সময়। হ্যাঁ, তো চা ওখানে ভালো আমি হয়। বিশ্বাস করেন সাথে সাথে, যদিও চা এবং অর্গানিক। হ্যাঁ অর্গানিক, হ্যাঁ, তো মজা হলো যে আমার কর্তাবাবু যদিও খুব একটা মানে মেয়ে, তাও আবার কৃষিকাজে যাবে, খুব বিরক্ত, কিন্তু আমি কিন্তু সমানে উৎসাহ দিচ্ছি, কারণ আমি মনে করি দ্যাটস দ্য নেক্সট সেক্টর। সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে 950 কোটি টাকা বোধহয় জাস্ট প্রণোদনা দেবেন যারা নতুন করে চাটা করবে। তো অতটুকুন যখন বাচ্চারা চিন্তা করে যে আমরা এই জায়গাটায় যাব, তখন আমি খুব আশান্বিত হই। আর তাছাড়া আইটি নিয়ে বলছেন, আমাদের বহু বন্ধু বান্ধব যারা বিদেশে ছিল, যারা সিলিকন ভ্যালিতে থাকতো, তারা কিন্তু চলে আসছে এবং ওনাদের সাথে যুক্ত হচ্ছে। তার মানেই হলো হাওয়া কিন্তু বদলাচ্ছে, পরিবর্তনের হাওয়া লেগেছে। এবং আইটি যদিও দুটি কোম্পানিতে আমরা কোনো লাভ টাভ করি না, কিন্তু অপার সম্ভাবনা। এবং এরপরে আমরা নিশ্চয়ই আরো কিছু করব। মানে ধরেন এরকম আমরা ওয়ালটনের গল্প করছিলাম, আর আরেকটি প্রতিষ্ঠানের গল্প করছিলাম, এরকম যদি আরো 10টি 15টি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। কাজে আমাদের, আপনারা উজ্জীবিত করবেন, আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এবং আমরা যদি সহায়তা পাই সরকারের কাছ থেকে, নিশ্চয়ই আরো অনেক বড় বড় কাজ করতে পারবো। দাদা, যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছি, আপনাকে পেলে আমার আইটি নিয়ে কথা বলার ইচ্ছে হয় সবচেয়ে বেশি, কারণ এই পরিমাণ সময় ধরে কেউ মনোযোগ দিয়ে এই খাতকে কেউ দেখে নাই। আপনি হয়তো এরপরে টেলিকমকে দেখবেন, বাট এখনকার অভিজ্ঞতা যেটা আছে আপনার কাছে, এই যে এতটা সময় কাটিয়ে দেখলেন, আমাদের আসলে চ্যালেঞ্জটা কোন জায়গায়? আমি একটা জায়গায় আমি বড় চ্যালেঞ্জ মনে করি। আপনি তো বিসিএস এর সাথেও ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি। বাংলাদেশ কম্পিউটার সমিতির যারা উদ্যোক্তা আছে, তাদের কিন্তু বেশিরভাগই হলো বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে এখানে সেল করার, লোকাল মার্কেটে বিক্রি করা, রাইট, একদম বিক্রেতা। নিজেরা ম্যানুফ্যাকচারার হওয়ার মতো মানসিকতা খুব কম উদ্যোক্তার মধ্যে আছে। নাই, গত 1 দশক চেষ্টা করে একজনকেও পারি নাই। আপনি দেখুন, এই যে হাইটেক পার্ক আমাদের যে হচ্ছে, হ্যাঁ, এই হাইটেক পার্কগুলোতে কিন্তু অনেক জায়গা বিসিএস এর যারা উদ্যোক্তা তারা কিন্তু নিতে পারে, তারা সেখানে ফ্যাক্টরি করতে পারে। আমার আইটির জন্য কিন্তু 2 ধরনের ব্যবসা, একটা সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার। তো সফটওয়্যারে কিন্তু আপনারা বেসিস থেকে কিন্তু চমৎকার কন্ট্রিবিউট করছেন দেশকে, কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে কন্ট্রিবিউট করার জায়গাটা কিন্তু হলো বিসিএস এর। তারা কিন্তু সেখানটায় অ্যাবসেন্ট।
আর সরকারের পক্ষ থেকে আমি যেটা বলবো, আপনি এটার উইটনেস, সরকারকে কিন্তু আপনারা দায়ী করতে পারবেন না। সরকার আপনাদেরকে ডেকে ডেকে এনে সুবিধা দিয়েছে, এটা আগে কখনো ছিল না, এটা বর্তমান সরকারের সময় হয়েছে, আপনি এটার উইটনেস। না, হার্ডওয়্যারের ক্ষেত্রে বোধহয় এখনো একটা সংকট আছে, সেই সংকটটা সরকারের করার আছে, সেটা হচ্ছে যে আমদানি করলে যে পরিমাণ কস্ট হয়, হ্যাঁ, দেশে উৎপাদন করলে তার চেয়ে বেশি বেশি হয়। কস্টিং হয়, সেই জায়গাটা তো আমি এই বলে জায়গাটা- ফেলেছি। এই জায়গা- এই আমি জায়গাটা সেটা আমি আপনাকে অলরেডি একটু অ্যাড্রেস করতে হবে। রাইট, সেটা আমি বলেছি। আমার মনে হয় যে সেম কেস আপনার কম্পিউটার সবকিছু মানে ট্যাব কিংবা অন্যান্য এইসব বিষয়গুলো ক্ষেত্রে আমি একমত আপনার সাথে, আমি সেটা বলেছি। সরকারেরও Okay, এখানে ধন্যবাদ। হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেক কিছু করার আছে। ইনপুট ট্যাক্স বাড়িয়ে দিলেই হয়। আপনার আপনার হাতে বোধ হয় দায়িত্বটা একেবারে মানে বেশ আকস্মিকভাবেই পড়েছে, কারণ আমি জানতাম যে আনিসুল হক সাহেব এই সব ব্যবসা বাণিজ্য সব কিছু দেখাশোনা করতেন, যা যা আছে। আমি ওনার সাথে IBCCI-তে সাংঘাতিকভাবে যুক্ত ছিলাম। তো আপনার কি চাপটা বেশি হয়ে গেছে? আমি আসলে এই জায়গায় আপনাকে একটু ভুলটা ধরিয়ে দিই। জি। গত 20 বছর আমি ব্যবসা করি এবং আমার বর কিন্তু ওই আপনাদের সাথে বসে BCCI ইলেকশন করেন এবং BGMA করেন। আপনি তাহলে ব্যবসা দেখছেন। গত 20 বছর তার মানে আমার আপনিই কোনো দেখছেন। বায়ার তার নামও জানে না। সো আমাদের গার্মেন্টস এটা ডিভিশন গোপন জানে না। তথ্য আমি জেনে হ্যাঁ, মানে গেলাম। আমি খুবই একজন কমপ্লিসিট ওয়াইফ বলে বলি না, কিন্তু ইন্টারেস্টিং হলো যে না আমাদের উনি গার্মেন্টস ডিভিশন দেখতেন, না আমাদের রিয়েল এস্টেট দেখেন, কিছুই দেখেন না। কিছুদিন খালি এনার্জিটা দেখেছিলেন। তাহলে একদম। নেপথ্যে আপনি হ্যাঁ, সব কাজে গত চালিয়েছেন। 20 বছর করছি, কাজে আজকে মানে অকস্মাৎ আমার মাথায় পড়েনি। আমার কাছে কিন্তু 20 বছর পরে মনে হয়েছে বহু যে না, বছর এই শুধুমাত্র লাগেজ টেনে টেনে, এখন তো না হয় লোকজন আমাদের সাথে যায়, আমরা বড় হয়েছি বলে। যখন শুরু করেছি তখন ওই লাগেজ টেনে টেনে লাগেজের মধ্যে স্যাম্পল ভরে ভরে ওই ক্রেতার দাঁড়ে দাঁড়ে ঘোরার এই সমস্ত দায়িত্ব, এবং সব থেকে দুঃখজনক হলেও সত্যি দুটো জায়গা আপনাকে বলে ছোট করে শেষ করি। সেটা হলো আমাদের ব্যবসায় কিন্তু গার্মেন্টসে কিন্তু শতকরা 80% উপরে নারী শ্রমিক, কিন্তু উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু নেই। রাইট, তিনজনও খুঁজে পাবেন না আপনি, exactly, লিটারালি। exactly, এটা খুব এটা দুঃখজনক। সঠিক। আরেকটি কষ্টের জায়গা হলো যে আমরা এত শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু যখন আপনি ট্রেড ইউনিয়ন দেখবেন বা ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেখবেন, সেখানেও কিন্তু নারীর প্রতিনিধিত্ব অলমোস্ট নাই। এত কষ্ট লাগে না যে আমরা সামগ্রিকভাবে একটা পুরো সেক্টর চালাই যেখানে এতগুলো নারী রীতিমতো কন্ট্রিবিউট করে, কিন্তু যেখানে চালাতে হবে নারী সুপারভাইজার কম, নারী নেত্রী কম, নারী উদ্যোক্তা নাই। তার মানে হলো যে আপনারা পুরুষরা সমানে আমাদেরকে শোষণ করে চলছেন, এবং এই ধরনের অপপ্রচার চলছে যে উনি চালাতেন, উনি মেয়র হওয়ার পরে হয়তো বা আপনি দায়িত্বে গত 2 দশক থেকে আমি ব্যবসা অনেক করি। অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ধন্যবাদ। আপনাকে। দাদা, আপনাকেও অভিনন্দন। আমরা চমৎকার আলোচনা করেছি, সময়টা আরো বেশি হলে বোধহয় ভালো হতে পারতো। যে আপনাকেও ধন্যবাদ। জি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনায় সত্যি সত্যি আমি তো অনেক কিছু নতুন জানতে পেরেছি। শ্যামসুন্দরদার জন্য আসলে নতুন অ্যাসাইনমেন্ট এবং আরও নতুন কিছু করার প্রচণ্ড সুযোগ তৈরি হয়েছে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ঢাকা ব্যাংক শিল্পলোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।